কেন রে? আমি তো ভেবেছিলাম তুই কি না কি চেয়ে বসবি। প্লিজ প্লিজ প্লিজ, আমার অনুরোধ ফেলো না। ঠিক আছে, দাঁড়া। সে হুডিটা পরলো, তারপর আজরা ক্যাপটা ইয়াকুবের মাথায় দিয়ে দিল। ইয়াকুবের মুখে মাস্ক লাগিয়ে দিল। আজরা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। সেই একই চোখ, তবে নজরে ভিন্নতা। ভাই, আমি কি তোমার একটা ছবি তুলতে পারি? কি শুরু করে দিয়েছিস? আমি তোর কথার আগের মতো কিছুই বুঝতে পারছি না। প্লিজ প্লিজ বড় ভাই, না করো না। তোমার ছবি তুলে একটা পোস্ট দিব পাত্রী চাই গ্রুপে। তুই আসলে একটা মারাত্মক লেভেলের দুষ্ট। কি সব ফাজলাম শুরু করে দিস মাঝে মাঝে, আমি বুঝি না। প্লিজ ভাইয়া, তুমি একটু তাকাও না। চোখে একটু উদ্যোগ নিয়ে থাকো, যেন তুমি আমাকে কিছু জিজ্ঞেস করছো এমন ভাবে তাকাবে। আচ্ছা ঠিক আছে। ইয়াকুব তাকালে আজরা তার একটা ছবি তুলে নিল। ইয়াকুব তার এমন আজব ইচ্ছায় কিছুটা বিচলিত হলো এবং একই সাথে বিস্তর কৌতূহলী। তবে চাকরির আনন্দের নিচে সমস্তটা চাপা পড়ে গেল। এবার তুমি মাস্ক খুলে ফেলতে পারো। আমি তো ভেবেছি তুই কি যেন ফরমাইশ করবি, এত ছোট একটা জিনিস। কিন্তু এটার পিছনে কাহিনীটা কি বলতো? তোমাকে কেন কাহিনী বলবো? তোমাকে না বলেছিলাম সেদিন কি হয়েছিল? বলো, সে কাহিনী কি এখনো আমাকে বলেছো? আমি কি আর এখনই চলে যাচ্ছে? আমার চলে যেতে আরো 10-15 দিন বাকি। শুক্রবার বাসায় যায়, সেদিন তোকে কাহিনী বলবো। এখানে এসে কাহিনী বললে হয় না? কেন, আমাদের বাসায় যেতে তোর কি সমস্যা? শুক্রবার ছাড়া অন্য দিন হয় না? আচ্ছা ঠিক আছে, তাহলে বৃহস্পতিবার যাস। ঠিক আছে ঠিক আছে, রাতে যাব না। ঠিক আছে, রাতে না, বিকালে যাস, কেমন? তুমি অনেক ভালো আর কিউট ইয়াকুব ভাই। তোমাকে অনেক মিস করব ইয়াকুব ভাই। আমি তোকে অনেক মিস করবো পুচকে। মন দিয়ে পড়াশোনা করবে, কেমন? এখন কিন্তু তোকে মামা আর মামি থেকে বাঁচানোর মতো আমি থাকবো না। মন দিয়ে পড়াশোনা করতে হবে। হোম টিচার আগামীতে যে হবে, সে কিন্তু আমার মতো তোকে দয়া দেখাবে না। তুমি অনেক খারাপ, তোমার মতো করে আমাকে কেউ বোঝে না। অন্য হোম টিউটর যদি আমাকে মার। আরে না, মারবে না। তবু আমি চেষ্টা করব আমার পরিচিত কাউকে খুঁজে দেওয়ার জন্য। তোমার ভাবি খুঁজতে হবে, মনে রেখো। মিস করব ব্রো। আমিও আমার পিচি বোনটাকে অনেক মিস করব। বিকেল বেলায় তোলা সেই ছবিটা আজরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কেমন একটা দোলাচলে ভুগছে। না, ভুল হতে পারে না। ওই নেত্র যুগলের তীক্ষ্ণ চাহনি, এটা কিভাবে হতে পারে? শেষমেশ কিনা ইয়াকুব ভাই, ওনাকে আমি নাবিল ভাইয়ের মতোই দেখি। না, আমার ধারণা ভুল। সে ওখানে কোথা থেকে আসবে? তখন তো ভাইয়ের ভার্সিটিতে থাকার কথা। নোয়াখালী থেকে ঢাকায় এলো আর আমি জানলামও না। ইয়াকুব ভাই যদি সেই ব্যক্তি হয়, তবে এই অনুভূতিদের জোরকে এখানেই রোধ করতে হবে। আমি চরিত্রহীনের পরিচয় দিতে পারি না। মহসিনা আজরা জামান সামান্য একটা অনুভূতিকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারবে। ফুপি, তোমার শাড়িগুলো এত সুন্দর, এর মধ্যে আমার এই নীল সবুজ রঙের শাড়িটা অনেক বেশি পছন্দ হয়েছে। তোমার পছন্দ হয়েছে? তাহলে তুই নিয়ে নে। না, নিব না, তবে আমি একদিন পরে দেখবো। এটা নিয়ে কোনো লাভ নেই, কারণ আমি শাড়ি পরতে পারি না তেমন একটা ভালো করে। আগে শাড়ি পরা শিখে নিই, তারপরে আমি নিজে অনেক সুন্দর সুন্দর রঙের কতগুলো শাড়ি কিনবো। ঠিক আছে তাহলে। আচ্ছা, আমি এখন ইয়াকুব ভাইয়ের ঘরে যাই। আজরা অতি উৎসাহের সহিত তিরিং বিরিং করে ইয়াকুবের রুমের দিকে গেল। কণ্ঠস্বরে প্রফুল্লতার ছাপ এনে বলল, ইয়াকুব ভাই, আসবো? হ্যাঁ আয় আয়, এটা বলার প্রয়োজন নাকি? দেখো কি নিয়ে এসেছি তোমার জন্য, চকলেট পুডিং। আরে বাহ, আমি আম্মুকে এখনই বলতাম যে আমার জন্য পুডিং না হলে চকলেট পুডিং পাঠাও। যাক, ভালোই হয়েছে। তাহলে শুরু করো কাহিনী। সানা কম্বলের নিচে প্রবেশ করতে করতে বলল, আমিও কাহিনী শুনবো। গরম গরম পাকোড়াও আছে। দাঁড়াও, ইসমাম ভাই আসছে। ইসমো আসছে? কিন্তু ইসমো তো আমাদের সাথে বসবে না বললো। ও তো এসব আলাপ আলোচনা বা মিনিংলেস গসিপ পছন্দ করে না। ভাইয়া বলেছে আসবে। মাথায় ব্যথা নাকি কিছুটা কমেছে। ভয়ে পরাণ পাখি দিগন্তে রওনা দিতে চাইল আজরার। কিছুদিন পূর্বের কাহিনীটা এখনো মাথার ভেতরে ক্ষণে ক্ষণে নাড়া দিয়ে উঠছে। কয়েকদিন আগে ইসমামের সাথে যেগুলো করেছিল, এখন যদি আজরাকে এর জন্য আবার শাস্তি দেয়। কম্বলের নিচে বসে মাত্রই আজরার ঠান্ডা পদতল উষ্ণ হয়েছিল। ইসমাম ভাই এই মুহূর্তে বাসায় কি করছে? ওনার না টিউশনে থাকার কথা? ওই হাফ মেন্টালটার জন্যই তো গুনে গুনে আজকের দিনটা সিলেক্ট করেছে, আর লোকটা বাসায়। না, ভাইয়া সেদিন কিভাবে যেন মাথায় ব্যথা পেয়েছে। তারপর থেকে কয়েকদিন ভার্সিটিতে যাচ্ছে না। সেদিন প্রচন্ড জ্বর এসেছিল, এখনো মাথায় ফোলাটা আছে। আজরার এই কথা শুনে ভীষণ খারাপ লাগলো। সে তো তাকে মাথায় ব্যথা দিতে চায়নি, শুধু পুলে ফেলতে চেয়েছিল। তবে দুর্ঘটনা একটা হয়ে গিয়েছে। দারুণ বিনোদনমূলক দুঃখী দুর্ঘটনার জন্ম হয়েছে। আজরা কোনো শব্দ করলো না, শুধু চেহারার ভঙ্গি বদলানো শুরু করলো। তবুও ভালো হয়েছে, একটা উচিত শিক্ষা হওয়ার দরকার ছিল।
আজরাকে বিরক্ত করতে আসার ইচ্ছা জন্মের মতো ঘুচিয়ে দিয়েছি। ইয়াকুব ভাই, আমি তোমার পাশে বসি। আয় আয়, এপাশে আয়। আজরা গিয়ে বিছানার জানালার দিকে ইয়াকুবের পাশ ঘেঁষে বসে গেল, যেন ভুলেও ইসমাম তার ধারের কাছে আসতে না পারে। ভাই আসবো? আয় ইসমো। ইসমামের হাতে ফ্রেঞ্চ ফ্রাইয়ের বাটি। আজরার প্রশ্ন, কিন্তু ইসমাম মাথায় ক্যাপ পরা কেন? ইসমাম স্বাভাবিক ভঙ্গিতে সেখানে এসে বসলো। আজরাকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করছে, যেন আজরা নামক প্রাণীর অস্তিত্ব এই ধরনীতে আপাতত নেই। অবশ্য এইটাই তো সে চেয়েছিল। তুই আমাদের সাথে বসবি আমি আশা করিনি। আমি ভাবলাম তুই পড়ছিলে। আমি কি এলিয়েন নাকি? সানার থেকে শুনলাম তুমি নাকি তোমার কিসব বিচ্ছিরি তিক্ত অভিজ্ঞতা শোনাবে, তাই ভাবলাম আমিও তোমাদের সাথে আড্ডায় যোগ দেই। ইসমাম কথার মাঝখানে একবারও আজরার দিকে চাইলো না। আজরার অপরাধ বোধ হতে শুরু করলো। মনে হলো অপরাধ বোধটা জিহ্বার খানিকটা তিতকুটে স্বাদও যোগ করেছে। বেশি রাগ করেছে নাকি হাফ মেন্টালটা? ভালো হয়েছে, করুক, আমার কি তাতে। তোরা তো জানিসই আমি রাজশাহী গিয়েছিলাম ইন্টারভিউ দিতে। তো ইন্টারভিউ শেষে যখন বাসে করে আসছিলাম, তখন একটা মেয়ে এসে আমার পাশের সিটে বসলো। আমি জানালার ধারে বসা ছিলাম। বাসের কোনো সিট খালি ছিল না, শুধু আমার পাশের সিটটা ছাড়া। মেয়েটা আমাকে হয়তো বলেছিল যে সে জানালার কাছে বসতে চায়। সম্ভবত তখন আমি ফোনে কথা বলছিলাম, তার কারণে আমি শুনতে পাইনি। তাই আমি আমার সিট সুইচ করার বিষয়টা এড়িয়ে গিয়েছি সামহাও। মেয়েটা রীতিমতো ঝগড়া করতে শুরু করলো, তার বাজখাই গলায় স্বর দামামা বাঁচানোর মতোই, মানে গায়ে পড়ে ঝগড়া যাকে বলে আর কি। আমি তখন ফোনটা রাখলাম। মেয়েটা পাশে বসে আছে। তখন সে টাপ্পানি কেটে বলল, মেয়েদের মতো আচরণ করছেন কেন? জানালার ধারে বসতে হবে আপনাকে। আমি তো বললাম, আমাকে একটু জানালার ধারে বসতে দিতে আপনার সমস্যা আছে? তারপর আমি বললাম, আরে আশ্চর্য, আপনি তো আমাকে বলেননি। মেয়েটা আমাকে বলল যে আমি বলেছি, কিন্তু আপনি পাত্তাই দেননি। এখন যদি শুনে থাকেন তাহলে তখন শুনবেন না কেন? তারপর আমি বললাম, এখন আপনি চাইলে বসতে পারেন, আমার কোনো সমস্যা নেই। তারপর মেয়েটা উল্টো আরো ভাব দেখালো, কথায় উত্তর দিল না। আমি আমার মতো বসে রইলাম। এক পর্যায়ে দেখলাম সে কেমন যেন অদ্ভুত আচরণ করছে, কেমন কেঁপে কেঁপে উঠছে বারবার। ঢাকার কাছাকাছি আসতেই সে হঠাৎ আমার দিকে বড় বড় করে তাকালো। ক্ষণিকের মাঝে চোখ উল্টে আমার গায়ে পেটে সকল উচ্ছিষ্ট উগলে দিল। শার্টের বাম দিকের কিছুটা জায়গায় ভরিয়ে ফেললো নোংরায়। সানা উঁচু আওয়াজ করে বলে উঠল। ইউ, ভাই একটা মেয়ে তোমার উপর বমি করে দিল। ইসমাম নিরুত্তর, শুধু অনুভূতি শূন্য দৃষ্টি ফেলে অদৃশ্য অজানা কিছুর পানে দৃষ্টি তাক করে আছে। এখানে যেন সে এক নির্বাক অলঙ্করণের ন্যায় বিরাজমান। হ্যাঁ। তারপর আমি রেগে উঠে বললাম, আরে আপনি কি করছেন এগুলো? দূরপাল্লার যাত্রী বমি যখন করেন পলিথিন ক্যারি করতে পারেন না? আমাকে বললেই তো হতো, আপনাকে জানার কাছে বসে দিতাম। ছি। তারপর মেয়েটার দিকে পানির বোতল এগিয়ে দিলাম। উপরে পড়ে থাকা শার্টটা খুলে জানালা দিয়ে ছুঁড়ে ফেললাম। তারপর আরেকটা বোতলের পানি দিয়ে পরিষ্কার করতে লাগলাম। মেয়েটা তখন মাথা ধরে বসেছিল, সেজন্য আমার বোতল থেকে পানি খেয়ে কিছুটা স্বস্তি পেল। আমার কাছে ক্ষমা না আছে উল্টো বলল, আমি আগেই বলেছিলাম যে আপনি আমাকে জানালার পাশে সিটটা বসতে দিন, লোভী পুরুষ মানুষ। তারপর সে দ্বিগুণ তেজে বর্ষিত হয়ে উল্টোপাল্টা সব কথাবার্তা বলতে শুরু করলো। আমি বিরক্ত হয়ে বাস থেকে নেমে গেলাম। আমাকে বেশ কিছুটা বেশি ভাড়া গুনতে হয়েছে, এমনকি গাড়ি পেতেও অনেক কষ্ট হয়েছে। আজরা কণ্ঠে কৌতুকের রেশ ধরে বলল, আহারে ভাই আমার, কই ভাবলাম যে একটা মেয়ের ওপর তুমি ক্রাশ খেয়েছো, তোমার প্রেম হয়ে গেছে, আমাদের ভাবি আসছে, আর তুমি কি না বমির কাহিনী শোনাচ্ছ, মেয়েদের সাথে ঝগড়া করছো। আরে মেয়েদের সাথে ঝগড়া করছি মানে? মেয়ে তো আমার সাথে উল্টো রেগে মেগে ঝগড়া করলো। আমি বরাবরই শান্তিপ্রিয় লোকের ন্যায় এড়িয়েছি সবটা। ইসমাম কিছুটা তাচ্ছিল্যের স্বরে আজরার দিকে তাকিয়ে বলল, আরে কিছু বিচ্ছু প্রকৃতির মেয়েদের স্বভাবই হচ্ছে যেচে এসে ঝগড়ার বিষাক্ত হুল প্রয়োগ করা। বিষয়টা যে আজরাকে খোঁচা দিয়ে বলেছে আজরা তা বেশ বুঝতে পেরেছে। সানা ইয়াকুবের পিঠ চাপড়ে বলল, তুমি সে ঘটনা ভুলে যাও ভাইয়া, আর 8-10টা ঘটনার মতোই একটা ভুল। আরে পরের ঘটনা তো তোরা জানিস না। সেদিন রাস্তায় হাঁটতে বের হয়েছিলাম, দেখলাম সেই মেয়েটার কোলে একটা বাচ্চা ছোট। আমি বললাম সে যেন তার বাচ্চা সামাল দেয়, ভার নিতে পারে না, তার বাচ্চাকে এভাবে কোলে করে কেন হাঁটছে? তবে মেয়েটা বলল সেটা নাকি তার বাচ্চা না, তার ভাগ্নি হয়। তারপর সেখানেও মেয়েটা আমার সাথে ঝগড়া শুরু করলো। সানা কৌতূহলী হয়ে তার ভাইকে জিজ্ঞেস করলো, মেয়েটাকে দেখেছিলে? কেমন ছিল? সুন্দর? নাম কি মেয়েটার? ইয়াকুব সানার মাথায় টোকা দিয়ে বলল, তোর মনে হয় যে মেয়ে আমার সাথে ঝগড়া করে এত সব কাণ্ড করলো তাকে নাম জিজ্ঞেস করবো? আমি তো তাকে ভালো মতো দেখিও নি। মেয়েটা আমার মেজাজটাই উচ্চ করে দিয়েছিল। আজরা বলল, আহারে ভাইয়া, আমি তো ভেবেছিলাম 1 সেকেন্ডে পেহলি নজর কা প্যার হয়ে যাবে, মেয়েটা ভালো কিছু করবে। আমরা তো সবাই মিলে তোমার বিয়ের জন্য এত তোড়জোড় করছি, কারণ ছোট চাচা তো আর বিয়ে করছেন না।
মনে হয় বয়স তো 45 পার হয়ে গেল, এখনো বিয়ে করার নাম নেই। বড় চাচার পর সিরিয়াল তোমার। আমার কিভাবে? সজীব ভাইকে কি উগান্ডা পার্সেল করে দিলি নাকি? কারণ সজীব ভাইয়ের একটা গার্লফ্রেন্ড আছে, যে কোনো সময়ে বিয়ে করে ফেলবে, কিন্তু তোমার জন্য এখন আবার আমাদের হন্যে হয়ে বউ খুঁজতে হবে। আর সজীব ভাইয়ের বিয়ে নিয়ে আমার কোনো আশা নেই। ইসমামও মাথা নাড়ল, তার মানে তারও কোনো আশা নেই। ইরা আজরাকে ডাকলেন। আজরা একটা পাকোড়ার টুকরো মুখে পুড়তে পুড়তে গেল। যাবার আগে ইসমামের সাথে একবার দৃষ্টি বিনিময় হলো। প্রগাঢ় চোখের হিম শীতল দৃষ্টি আজরার বেকুলতা কয়েক গুণ বৃদ্ধি করলো। আজরা ঝটপট চোখ সরিয়ে নিয়ে বুকে থুতু দিল। আজরা তার ফুপির রুমে এলে তিনি আজরার হাতে একটা কাপড় দিয়ে বললেন, দেখ তো তোর ব্লাউজটা গায়ে হয় কিনা। কৌতূহলী সানাও পেছনে এলো, এসে দরজাটা বন্ধ করে দিল। আজরার চোখে বিস্ময়, মুগ্ধ হয়ে বলল, আরে এটা কোথায় পেলে? এটা আমার ব্লাউজ, কেবল বসে বসে সেলাই মেশিন দিয়ে টাক দিয়ে দিলাম যেন তোর গায়ে লাগে। দেখ পরে দেখ। ইরা সানাকে একটা গোলাপি রঙের ব্লাউজ দিল আর আজরাকে একটা সবুজ রঙের ব্লাউজ। আজরা সেটা পরল। হ্যাঁ হয়েছে তো, দারুণ ফিটিং। দেখি তোকে এখন শাড়ি পরিয়ে দিই। আমাকেও পরিয়ে দাও আম্মু। ইরা সানাকে আর আজরাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিল। আজরাকে দেখে একদম মনে হচ্ছে না সে সপ্তদর্শী। তার বয়সটা বেশি লাগছে একটু, যেন মুহূর্তের মাঝে এই শাড়ি নামক আবরণ তাকে পরিপূর্ণ নারী করে তুলল। আমার ফড়িংটাকে ভীষণ মিষ্টি লাগছে। মাশাল্লাহ, ফর্সা গায়ে নীল সবুজ রংটা বেশ মানিয়েছে দেখছি। আজরা লজ্জা পেল, মাথা নুয়ে গেল তার। কেউ প্রশংসা করলে তার ভীষণ লজ্জা লাগে, আর সেই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে কথাই তার প্রধান অস্ত্র। আজরা ইরার গালে একটা চুমু দিয়ে বলল, দেখতে তোমার থেকে কম সুন্দর, শাড়ি পরলে তোমাকে এখনো যুবতী যুবতী লাগে। ফুপা তো আর এমনি এমনি ফিদা হয়নি ইরাবতীর ওপর। দুষ্টুমি হচ্ছে আবার, তাই না? আমি কি মিথ্যে বলছি? আমার চোখ দেখে মনে হয়। সানা ততক্ষণে তার মেকআপের সামগ্রী সব নিয়ে এসেছে। জোর করে আজরার ঠোঁটে লিপস্টিক দিয়ে দিয়েছে, হালকা গোলাপি রঙের লিপস্টিক। আজরা কাজলের পেন্সিলটা হাতে নিয়ে চোখে লাগাতে লাগাতে ইরা বেগমকে বলল, আচ্ছা ইসমাম ভাইয়া মাথায় ক্যাপ পরে আছে কেন, বাসার মধ্যে থাকা সত্ত্বেও? হয়তো তোর সামনে আছে তাই। তুই জানিস না ও মাথায় চুল ফেলে দিয়েছে। রাগ করে টাক করে ফেলেছে। হোয়াট? এত সুন্দর চুলগুলো ফেলে দিয়েছেন, কিন্তু কেন? ও নাকি গত 3 দিন আগে পা পিছলে সুইমিং পুলের সাথে আঘাত পেয়েছে, যার কারণে ভেবেছিল মাথা ফেটেছে, কিন্তু না, পরে দেখা গেল বেশ খানিকটা ছিলে গিয়েছে। ডাক্তার ও চুল কেটে সেখানে মলম দিতে বলেছে, তাইও ভেবেছে এর থেকে কেটে ফেলাই ভালো, আবার মাস যেতেই বড় হয়ে যাবে। আমার ছোট ছেলে ভীষণ সতর্ক হওয়া সত্ত্বেও যে কি করে এমন অঘটন ঘটিয়ে ফেললো কে জানে। জ্বরে কষ্ট পেয়ে ভীষণ। আজরার ভীষণ খারাপ লাগলো। ইসমাম তার জন্যে পড়ে গিয়ে এত বড় একটা ব্যথা পেয়েছে, এমনও তো হতে পারতো সেটা বড় দুর্ঘটনা হয়ে যেত এবং ইসমাম প্রচন্ড আঘাত পেত। আজরা বেশি দুষ্টুমি করে ফেলেছে, এখন শাড়ি পরে থাকতে আর ভালো লাগছে না। আমি শাড়ি খুলে ফেলি? না, একদম না। চুলগুলো এত সুন্দর করে খোপা করেছিস, ফুল লাগিয়ে দিব, দাঁড়া। না 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 না, প্রয়োজন নেই। আমি বরং বাসায় যাই এখন। তুই এখন যাবি না, রাতে খেয়ে তারপর বাসায় যাবি। না 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 ফুপি, না, রাতে খেয়ে যাব না, এক্ষুনি চলে যাই। আমি তোমার শাড়ি পরে খুলে ধুয়ে দিয়ে যাব। না, আমি যা বলেছি তাই হবে, তাহলে কিন্তু কথা বলবো না আমি। ইরা নামের মিষ্টি মেয়ে। আচ্ছা ঠিক আছে, আপনার আদেশ শিরোধার্য। আজরা আপু, তুমি আমার রুমে এসো, দুজনে মিলে অনেক ছবি তুলবো। তুই তোর রুমে যা, আমি একটু ইসমাম ভাইয়ের সাথে কথা বলে আসি। আচ্ছা ঠিক আছে। আজরা ইসমামের রুমের সামনে গেল। প্রায় আধা ঘন্টা সেখানে দাঁড়িয়েছিল। কি বলবে, কিভাবে ক্ষমা চাইবে, কথাগুলো গুছিয়ে নিচ্ছে মস্তিষ্কের আঙিনায়। অপরাধ করে ফেলেছে সে। অনেক ভাবার পর ইসমামের রুমের দরজায় টোকা দিল। বুক কাঁপছে তার। কয়েকবার ধাক্কা দেওয়ার পর ভেতর থেকে আওয়াজ এলো, দরজা খোলা আছে, ভেতরে আসুন। আজরা বিড়াল পায়ে ঘরের ভেতর প্রবেশ করলো। ঘরের লাইট বন্ধ, শুধু বেড সাইডে একটা হালকা হলদে টিমটিমে আলো জ্বলছে। ইসমাম সম্ভবত বই পড়ছে। ইসমাম একবার আজরার দিকে তাকালো। বারান্দার দ্বারা আগত হালকা আলোয় আজরাকে দেখলো। সবুজ নীলের মিশেলে একটা শাড়ি পরিহিত, চোখে গাঢ় করে কাজল দেওয়া, চেহারাটা যেন অন্ধকারচ্ছন্ন কামরায় স্নিগ্ধতা ছড়াচ্ছে।
আজরা যেন মিনমিন করে কি বলছে, কিন্তু সেগুলো ইসমামের কান পর্যন্ত এলো না। ইসমাম নিজের অবস্থান অটল থেকে মৃদু স্বরে বলল, কিছু বলবি আজরুশ?